আজ বিশ্বজিৎ আর জুই দুজনে ওদের বাড়ি থেকে ফিরছে। অষ্টমঙ্গলায় দুজনে জুইয়ের বাড়ি গিয়েছিল। সেখানেও জুই বেশ চুপচাপ ছিল। বিশ্বজিৎ একবার সুযোগ বুঝে জুইয়ের ছোট বোন পিঙ্কিকে জিজ্ঞাসা করে, তোমাকে কিছু জিজ্ঞাসা করব, সত্যি বলবে? হ্যাঁ জিদ্দা, বলুন না, মিথ্যে কেন বলবো? জুয়ের কি অন্য কারোর সাথে কোনো রিলেশন? এসব কি বলছো জিদ্দা? বলতে বাধ্য হচ্ছে, কারণ দেখো, তুমি সত্যি কথা বলো। হতেই পারে ওর কোনো রিলেশন ছিল। বাবা ওকে জোর করে আমার সাথে। না জিদ্দা, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। দিদির কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্কও ছিল না। আমি দিদির খুব ভালো বন্ধু ছিলাম, তাই আমি জোর দিয়ে বলছি। তবে কি গোপন করছো? দেখো, সব বলো। তেমন বড় কোনো ব্যাপার নয়। আসলে বিয়ের আগে থেকে ও চিন্তায় ছিল তোমাদের এজ গ্যাপটা নিয়ে। সেটা আমাকে আগেও বলেছিল। হতে পারে সেজন্যই ও সহজ হতে পারছে না। জিতা, এই দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। ওর সমস্ত দ্বিধা তোমাকেই কাটাতে হবে, বন্ধুর মতো মিশে। পারবে না? পিঙ্কির কথায় এতক্ষণে বিশ্বজিতের টেনশন মন থেকে দূর হয়। ও একটা বড় শ্বাস নিয়ে হাসি মুখে বলল, আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, ওর যত সময় লাগে লাগুক। আমি ওর জন্য অপেক্ষা করব। আসলে কি বলো তো, দিদি বরাবর গার্লস স্কুল ও কলেজে পড়ে এসছে। তেমন কোনো ছেলে বন্ধুও ছিল না, তাই ও আপডেট নয়। সেটা তোমাকে করতে হবে। চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার। এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো, আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ। কেমন আছো আমার সকল বন্ধুরা? জানি মনের দিক থেকে কেউ ভালো নেই, কিন্তু তবু আমাদের কাজ তো করে যেতেই হবে। সব কিছুর মধ্যেও আমাদের প্রতিবাদ করে যেতেই হবে। রাত দখল নিয়ে অধিকার এমনভাবেই ছিনিয়ে নিতে হয়। আমাদের বিশ্বাস আমরা একদিন রাত দখল করবই। নতুন গল্প অনুভবে তুমি কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আজ এই গল্পের দ্বিতীয় পর্ব শোনাতে চলেছি। প্রথম পর্ব শুনে না থাকলে একবার শুনে নিও। আমি তাও প্রথম পর্বটা সংক্ষেপে একটু বলে দিচ্ছি, যদি কেউ ভুলে গিয়ে থাকো সেই জন্য। বিশ্বজিৎ ও জুয়ের বিয়ে হয় বেশ জাঁকজমক করেই, কিন্তু নববধূর মুখে কোনো হাসি নেই। বিশ্বজিৎ তার কারণও বুঝতে পারে না। বৌভাতের রাতে বিশ্বজিৎ যখন ঘরে পৌঁছায় তখনও দেখে জুই ঘুমিয়ে পড়েছে। তাই ও ওকে কোনো রকম বিরক্ত না করে ওর পাশেই শুয়ে পড়ে। পরদিন পুজো সেরে ঘরে আসতেই জুই মাথা ঘুরে পড়ে যায়। বিশ্বজিৎ ঘরে এসে দেখতে পেয়েই ওর ভাই অনির্বাণকে ফোন করে ডাকে। ও জুইকে পরীক্ষা করে বলল, চিন্তা করার জন্য এরকম হয়েছে। এছাড়া প্রেশারও বেশ লো, ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। বিশ্বজিৎ ওর ভাইয়ের কথা মতো জুয়ের সেবা করে, কিন্তু জুয়ের ঠিক বিশ্বজিতের কাছে আসা ভালো লাগে না। ও বারবার বিশ্বজিতের থেকে দূরে যেতে চায়। ও বুঝতে পেরে ওর থেকে দূরত্ব বজায় রাখে। এরপর কি হতে চলেছে? বিশ্বজিৎ আর জুয়ের কি কোনোদিনও মন আর শরীর কাছাকাছি আসতে পারবে? সেটাই জানবো আগামী পর্বগুলোতে। গল্পের নাম অনুভবে তুমি। গল্প রচনা জলি সরকার। গল্পের কথক চম্পা দাস। বিশ্বজিৎ ও ডক্টরের ভূমিকায় সুকান্ত ঘোষ। জুই ও অন্যান্য ভূমিকায় আমি তোমার বন্ধু জলি। অষ্টমঙ্গলা থেকে ফিরে বিশ্বজিৎকে দরকারি কাজে দুদিনের জন্য শহরের বাইরে যেতে হয়েছিল। তখন ও জুইয়ের ভার ওর দুই বৌদির হাতেই দিয়েছিল। আমি দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি একটা কাজে। অনেক এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার। তুমি আমাকে ফোন করতে পারো।
আমি ব্যস্ত থাকলেও তোমার সাথে কিছুক্ষণ কথা ঠিক বলতে পারবো। জুঁইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বিশ্বজিৎ বলল, আচ্ছা জুই, আমরা কি বন্ধু হতে পারি না? জুঁই একবার ওর দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আপনি আমার হাজব্যান্ড, তাহলে বন্ধু হবেন কি করে? জুঁইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বিশ্বজিৎ বলল, এ, তোমায় কে বললো হাজবেন্ড হলে বন্ধু হওয়া যায় না? আপনি সাবধানে যাবেন, সময় মতো খাওয়া দাওয়া করবেন। বন্ধুর প্রথম নিয়ম কিন্তু বন্ধুকে তুমি বলা, সেটা কি জানো? আপনি আমার থেকে কত বড়, কি করে তুমি বলবো? সময় লাগবে। আচ্ছা সময় নাও। এই ফিরে এসে কিন্তু ঘুরতে যাব, কেমন? তোমার কোন জায়গা পছন্দ? উম, সমুদ্র না পাহাড়? আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। কেন, তোমার পছন্দ কিছু নেই বুঝি? জুঁই একবার বিশ্বজিতের দিকে ছলছল চোখে তাকালে ও বেশ বিচলিত হয়ে বলল, এই জুই, কি হলো? আমি কি কিছু ভুল বললাম? জুঁই নাক টেনে চোখ মুছে বলল, না, আসলে আমাকে কোনোদিন কেউ আমার পছন্দ জিজ্ঞেসই করেনি, শুধুই আদেশ করেছে। আমি তাই বাধ্য মেয়ের মতো সেটাই পালন করেছি। আপনি যখন আমার পছন্দ জানতে চাইলেন বেশ ভালো লাগলো, তাই তাই খুশিতে চোখের জল এসে গিয়েছিল। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। আমার পাহাড় সমুদ্র দুটোই বেশ পছন্দের। শেষের কথাগুলো বেশ উচ্ছ্বসিত হয়ে বলল জুঁই। বিশ্বজিৎ বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জুই, তুমি আমার স্ত্রী, তাই তোমার পছন্দ অপছন্দের আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কখনো নিজেকে ছোট মনে করবে না। আচ্ছা, আজ তবে আমি আসি, ট্রেনের সময় হয়ে গেল। কথাটা বলে বিশ্বজিৎ বাইরের দিকে পা বাড়াতে যাবে, তখনই জুঁই বলল, সাবধানে যেও, গিয়ে ফোন করো। বিশ্বজিৎ মুচকি হেসে মাথা নেড়ে বলল, তুমিও সাবধানে থেকো, সময় মতন খেও, ফোন করো, অপেক্ষায় থাকবো। জুঁই লাজুক হেসে মাথা নিচু করে নেয়। বিশ্বজিতের ওর সেই লাজুক মুখটা দেখে ভীষণ আদর করতে ইচ্ছে করছিল, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে জুঁইয়ের মাথায় হাত স্পর্শ করে চলে যায়। জুঁই ওর পিছনে এসে ওকে হাত নেড়ে বিদায় দেয়। বিশ্বজিৎ ওর বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যেতে জুঁইও হাসতে হাসতে ঘরে চলে আসে, গুনগুন গান গাইতে গাইতে। জুঁই খেয়াল করল না, কিছুটা দূরে রানু ওর ঘরের সামনে দাঁড়িয়ে জুঁইয়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে বেশ রাগ ফুটে উঠেছে। জুঁই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করতেই রানু নিজের ঘরে এসে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার কথা আমার কথা কেউ ভাবেই না, তাই না? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কষ্ট কেউ চোখে দেখতে পায় না। ঠিক আছে, আমিও কাউকে সুখে থাকতে দেব না। আমি যেমন চলে পুড়ে যাচ্ছি তোরাও তেমনই চলবি, আর সে ব্যবস্থাই আমি করব। মাঝে দুটো দিন কেটে যায়। জুঁই বিশ্বজিৎকে এই দুদিন কোনো ফোন করেনি। বিশ্বজিৎ পৌঁছে ফোন করেছিল, ব্যাস ওই শেষ কথা বলা ছিল জুঁইয়ের সাথে। বিশ্বজিৎ ঠিকমতো কোনো কাজে মন লাগাতে পারছিল না, বারে বারে জুঁইয়ের জন্য চিন্তা হচ্ছিল, ফোন করতে ফোন বন্ধ পাচ্ছিল। শেষে ও বড় বৌদিকে ফোন করে জানতে পারে জুঁইয়ের শরীর বেশ খারাপ, সেই থেকে ও বেশ চিন্তিত আছে। কোনো রকমে কাজ শেষ করেই ও বাড়ি ফিরে জুঁইয়ের কাছে এসে দেখে জুঁই পিছন ফিরে শুয়ে আছে। বিশ্বজিৎ জুঁইয়ের পাশে বসে ওকে সামনে ঘোরাতেই ও চমকে যায়। সামনে দৃশ্য দেখে ওর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। বিশ্বজিৎ বিস্ফারিত চোখে দেখে জুঁই তার নিজের হাত ব্লেড দিয়ে কেটেছে। চারিদিকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। এই দেখে ওর মাথা ঘুরে যায়। ও তাড়াতাড়ি জুঁইকে অনির্বাণের কাছে নিয়ে যায়, ওকে তাড়াতাড়ি টিটেনাস দেওয়া হয়। অনির্বাণ বলল কোনো শক পেয়েছে মনে হয়। অনির্বাণের কথা শুনে বিশ্বজিৎ মনে মনে ভাবে, দুদিন আগে যে মেয়েটা ভালো ছিল, তাহলে
দুদিন পর জুই ঘরের খাটের উপর বসে বসে একা একা কি বিড়বিড় করতে থাকে। বিশ্বজিৎ এগিয়ে গিয়ে কিছু বলতে যেতেই ওকেও গলা টিপে ধরতে যায়, কিন্তু ও বিশ্বজিতের শক্তির কাছে পেরে ওঠে না। ও বাধ্য হয়ে জুইকে একটা জোরে চড় মারতেই জুই পড়ে যায় আর অস্বাভাবিকভাবে হাসতে থাকে। বিশ্বজিৎ কাশতে কাশতে জুইয়ের দিকে তাকিয়ে থাকে অবাক চোখে। ও কিছুই বুঝতে পারে না, ওর বুদ্ধিও পুরো শূন্য হয়ে গেছে। আমিও তো তোমার মতো অবাক হচ্ছি ঠাকুরপো। তুমি চলে যাবার পর সন্ধ্যাবেলা রিন্টু আর পারোর সাথে ও বেশ গল্প করছিল, ওদের পড়াচ্ছিল, তারপর টিভিও দেখলো। কিন্তু পরদিন সন্ধ্যেবেলা থেকেই ও ঘরের দরজা বন্ধ করে বসে আছে। কিছুতেই খাওয়াতে পারলাম না। বাচ্চাগুলো অনেকবার ওকে ডাকতে গেল, তাও দরজা খুললো না। আমার ভীষণ ভয় করছে ঠাকুরপো। বসে বসে ভাবছিস কি? ওর বাবা মা পাগল মেয়েকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে, ফেলে দিয়ে আবার ওখানেই। রানুর কথায় সবাই ওর দিকে তাকায়। কি বলছো? না না, এটা হতে পারে না। নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে। ঠাকুরপো, তুমি ভালো করে ডাক্তার দেখাও। বলল ওর বড় বৌদি। সবার কথা শুনে রানু একটা বঙ্কিম হাসি হেসে চলে যায়। পরদিন বিশ্বজিৎ ফোনে ওদের বাড়িতে সব জানায়। তারপর জানতে চায় জুয়ের কোনো মানসিক সমস্যা আছে কি না, আর সেটা ওকে লুকিয়ে গেছে কি না। জুয়ের বাড়ির লোক অবাক হয়ে পড়ল। এটা কি বলছো? আমার ভালো মেয়েকে তোমাকে দিলাম, আর তুমি যা বলছো এরকম তো কোনোদিন হয়নি আমাদের কাছে। ঠিক আছে, আমরা আসছি। পরদিন জুয়ের বাড়ির লোকজন ওদের বাড়িতে আসে। জুইকে ওরকম অপ্রকৃতিস্থ দেখে সবাই ভয় পেয়ে যায়। জুয়ের মাসি বলল, ভালো মেয়েটার এ কি অবস্থা হলো? হঠাৎ এই লক্ষণ, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। আমি অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি, অনেক রকম টেস্ট হয়, কিন্তু ওর পাগলামি যেন দিন দিন বেড়েই চলেছে। এদিকে জুয়ের মাসিমণির একটা খটকা লাগে। উনি মনে মনে ভাবে, এত শান্ত মেয়ে কি করে এই কটা দিনে এরকম হতে পারে? অষ্টমঙ্গলা তো ভালোই ছিল। পরদিন ওর মাসি করুণা দেবী আর বিশ্বজিৎ জুইকে একটা মসজিদে নিয়ে গেল। ওখানে কিছু তাবিজ দেয়। ও ওদের কিছু ক্রিয়াকলাপ মানে ঝাড়ফুঁক করে একজন বৃদ্ধ বলল, তোরা যদি বিশ্বাস করিস তো বলি। জানি তোরা এখনকার দিনের মানুষ, বিজ্ঞানের অনেক অগ্রগতি হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে জানিস, যেটা মহাজাগতিক। আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। আর অপরে কেউ কোনো জাদু টনা করেছে, ভীষণ ভয়ানক। আচ্ছা, তোরা বলতো এই কটা দিন কি কি হয়েছে? বিশ্বজিৎ সব বলল, বিয়ে থেকে সব ঘটনা। বাবা তারপর জানতে চাইল, একটা কথা বলতো, লজ্জা পেস না? আচ্ছা, তোদের প্রথম রাতে কি কিছু মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছিল? বিশ্বজিৎ একবার করুণা দেবীর দিকে তাকিয়ে শুধু মাথা নেড়ে বলল, না, মানে ও ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। আমি আর ওকে জাগাইনি। তারপর আমি বুঝতে পারি আমার কাছে আসাটা ও ঠিক পছন্দ করছে না, তাই আমি একটু অপেক্ষা করতে চেয়েছিলাম। বাবা হেসে আরো বলল, তোমার বিয়ের অনুষ্ঠানে কি কিছু গন্ডগোল হয়েছে? আমি তো অত তোমাদের রীতি জানি না, তাও বলছি, বিয়ে তো পবিত্র জিনিস আছে, তাই ওখানে থাকা যে কোনো জিনিস দিয়ে অনেক অমঙ্গল কাজ করা যায়। তাই তো বিয়ের 1 বছর সাবধানে থাকতে বলে সবাই। বিয়ের জিনিসপত্র সাবধানে রাখতে হয়।
নতুন বউয়ের জামা কাপড় রাত পর্যন্ত বাইরে ফেলে রাখতে নেই, চুল ছিঁড়ে রাতে শুতে নেই, কোনো মৃত মানুষের বাড়ি বা শ্মশানে যেতে নেই, অনেক কিছু মেনে চলতে হয়। নয়তো নয়তো এরকম কিছু না কিছু হয়। মেয়েটার রাশি হয়তো হালকা, তাই হাওয়া লেগে গেছে। বিশ্বজিৎ সন্দেহের সুরে বলল। এগুলো কি সম্ভব? বিশ্বজিৎ অবিশ্বাস্যভাবেই ওখান থেকে জুঁইকে নিয়ে ফিরে আসে। বাড়ি আসার সময় জুঁই কোনো কথা বলেনি, চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। বিশ্বজিৎ ওর দিকে হতাশ চোখে তাকিয়ে থাকে, কারণ মেয়েটাকে প্রথম দেখাতেই ও ভীষণ ভালোবেসে ফেলেছে। তাই সেই মানুষটার এরকম শারীরিক ও মানসিক অবস্থা দেখে ওর চোখ জলে ভরে ওঠে। করুণা দেবী বিশ্বজিতের চোখে জল দেখে ওর কাঁধে হাত রেখে বলল, হতাশ হইও না বাবা, তুমি দেখবে ও ঠিক সুস্থ হয়ে যাবে। এখন থেকে সব সময় চোখ কান খোলা রাখবে। তোমার কে ভালো চায় আর কে খারাপ সেটা তো তোমাকেই বুঝতে হবে। আপনি কি বলতে চাইছেন মাসিমণি? তার মানে আমার বাড়ির মানুষদের বিশ্বাস করব না? বিশ্বাস? আজকাল কাউকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। কে বলতে পারে তোমার নিজের মানুষই তোমার ভালো চায় না? তোমার খারাপ হলে কার বেশি লাভ সেটা একবার চিন্তা করো। আর জয়ী সুস্থ হলে এখানে একবার এসে চাদর জড়িয়েছে। বিশ্বজিৎ করুণা দেবীর কথাগুলো শুনে বেশ চিন্তিত হয়ে কিছু ভাবতে থাকে। শুনছিলেন গল্প অনুভবে তুমি। কেমন লাগলো বন্ধুরা? গল্প ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আজ তাহলে আসি, ভালো থেকো, টাটা।